আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাড়িতে ভালোই আছো। তোমাদের বাড়ির বড়রাও আশা রাখছি ভালো আছে। তো আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আগামী 29শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত স্কুল থেকে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে। তো এই পরীক্ষায় তোমাদের গ্রামারের যে বিষয়গুলো থাকবে তাদের মধ্যে কিছু আমি আলোচনা রাখবো। আগেও আলোচনা করেছিলাম, তার মধ্যেও কিছু আলোচনা করব। তো এক্ষেত্রে বলে রাখি যে তোমরা গ্রামারের ক্ষেত্রে প্রপার নাউন, কমন, জেন্ডার, আর্টিকেল, তারপর রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, এইগুলো একটু বাড়িতে বিশেষ নজর দিয়ে পড়ি। তো এখানে প্রপার নাউন, নাউন বলতে তোমরা জানো যে নেমিং ওয়ার্ড। আচ্ছা, যে নেমিং ওয়ার্ডগুলো বা যে নাউনগুলো দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট জায়গার নাম বোঝায়, সেগুলো কিন্তু প্রপার নাউন হয়। যেমন বলতে পারি রাম, যেমন বলতে পারি রোহিত, ক্যালকাটা, দিল্লি, মুম্বাই, এরকম এগুলো হলো প্রপার নাউন। বাড়িতে পড়বে এটা ভালো করে। তারপর হচ্ছে কমন জেন্ডার। জেন্ডার সম্পর্কে একটু বলি। জেন্ডার একটা হচ্ছে চিহ্ন বা নির্দেশক, যার দ্বারা আমরা বুঝতে পারি যে সেই নাউনটা ম্যাসকুলিন, ফেমিনিন, নিউট্রাল না কমন, সেটা আমরা জানতে পারি। তো জেন্ডার 4 রকমেরই হয়, উল্লেখ করলাম। তো তার মধ্যে কমন জেন্ডার কোনটাকে বলছি, যার যে নাউন দ্বারা ম্যাসকুলিন এবং ফেমিনাইন উভয়কেই বোঝাবে, সেটা হলো কমন জেন্ডার। যেরকম চাইল্ড, স্টুডেন্ট, এই যে চাইল্ড, স্টুডেন্ট, চাইল্ড বলতে ছেলে মেয়ে উভয়কেই বোঝায়। আবার স্টুডেন্টস বললেও ছেলে মেয়ে উভয়কেই বোঝায়। তাহলে ছেলে মেয়ে উভয়কেই যেটা দ্বারা বোঝাবে সেটাই হচ্ছে কমন জেন্ডার। তারপর লক্ষ্য করো আর্টিকেল। আর্টিকেল সম্পর্কেও তোমরা জানো, এ এন ডি, এগুলোকে আর্টিকেল বা নির্দেশক বলা হয়। তো এই বিষয়ে তোমাদের ক্লাসে আলোচনা করা হয়েছে, নতুন করে আর কিছু বলছি না। তারপর রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। তাহলে আমি কিভাবে ওয়ার্ডগুলো সাজিয়ে সেন্টেন্স গঠন করব, এটা একটু দেখা দরকার। ধরো এ পেন ব্ল্যাক হ্যাভ আই। লক্ষ্য করে দেখো, এ পেন ব্ল্যাক হ্যাভ আই, এগুলো দেখো এলোমেলো করে দেওয়া আছে। এরকমভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে, এলোমেলো করে দেওয়া থাকবে,
সাজিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে। তো বাক্য যখন তুমি গঠন করবে তখন প্রথমেই মনে রাখতে হবে ফর্মুলাটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের পরে অবজেক্ট বসবে। তাহলে আমরা সাধারণত জানি যে বাক্যের সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, তাই তো? তাহলে লক্ষ্য করো, এই যে ওয়ার্ডগুলো আছে এখানে দেখো, এখানে পেন এটা নাউন কিন্তু, আর এখানে আই প্রোনাউন। তো এখানে পেনটাকে যদি আমি আগে নেই তাহলে কিন্তু বাক্যটা গঠন করতে পারবো না। এখানে আই এই প্রোনাউনটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসালাম আই। তারপরে নিয়ম কি বলেছি? ভার্ব বসাতে হবে। তাহলে এখানে দেখো ভার্ব রয়েছে হ্যাভ, বসালাম এখানে হ্যাভ। তারপরে কি? তারপরে রয়েছে এ পেন ব্ল্যাক। এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে এ ব্ল্যাক পেন। তাহলে দেখো এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি সঠিক অর্ডারে সাজানো হয়ে গেল। এইভাবে সেন্টেন্স গঠন করতে হয়। তাহলে এটা হলো একটা সেন্টেন্স। এখান থেকে আমি চলে আসি তাহলে সেন্টেন্স সম্পর্কে। এই সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেটা তোমরা লক্ষ্য করলে এই সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা আবার কাজ অনুসারে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। কাজ অনুসারে সেন্টেন্সকে কাজ অনুসারে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর কি হয়? তারপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, তারপরে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই যে কাজ অনুসারে যে 5টা ভাগ আছে সেই 5টা ভাগ সম্পর্কে তোমরা জেনে নিও। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সের মূল কাজটাই হচ্ছে কোনো কিছু বর্ণনা করা, বর্ণনামূলক বাক্য এই জন্য বলা হয় এদেরকে। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, যে বাক্যের প্রধান কাজই হলো প্রশ্ন করা। এই ধরনের বাক্যগুলো শুরু হয় ভার্ব দিয়ে এবং শেষ হয় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। তারপরে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সগুলো কি হয়? সবসময় ভার্ব দিয়ে শুরু হয় এবং এদের সাবজেক্টটা উহ্য থাকে, সাবজেক্টটা সবসময় ইউ হয়, আর এগুলোর দ্বারা কিছু কমান্ড করা বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্সকে কিন্তু আবার কমান্ড সেন্টেন্সও বলা হয়, কারণ কি করা হয়? এর দ্বারা আদেশ করা বোঝায়, উপদেশ দেওয়া বোঝায়, অনুরোধ করা বোঝায়, এই জন্য। এরপরে রয়েছে অপটেটিভ সেন্টেন্সের দ্বারা ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ এই ধরনের বোঝায়। আর এই অপটেটিভ সেন্টেন্সগুলো সবসময় কি হয়? মে দিয়ে শুরু হয়। এটা হচ্ছে মে দিয়ে শুরু হয়, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, এইভাবে হয়। তারপরে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, বাংলা এটাকে বিস্ময়সূচক বাক্য বলা হয়। যে বাক্যের দ্বারা কি হয়? মনের একটি আবেগ প্রকাশ পায়, সাডেন
ফিলিং, সে দুঃখ, আনন্দ, হ্যাঁ, বিস্ময়, এই ধরনের অনুভূতি প্রকাশ পায় যে বাক্যের দ্বারা, সেটা কিন্তু হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এবার এই গেল তোমাদের সেন্টেন্স সম্পর্কে আমি বললাম, তোমরা আরও বিস্তারিতভাবে বাড়িতে করে নিবে, সংক্ষেপে বললাম। এবার আমি আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন বলছি, আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন, আমার আছে একটি কলম। তাহলে এই যে বাক্যটা, এখানে কিন্তু একটা বিষয়ের কথা বলা হচ্ছে, একটা অবস্থার কথা বলা হচ্ছে। আমার একটা পেন আছে, বর্ণনা, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বা এটাকে আমরা হ্যাবোধক বাক্যও বলতে পারি। অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক বা ইতিবাচক বাক্য বলা হয়। তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স করব বা নেগেটিভ বাক্য তৈরি করব, সেটার নিয়ম জানতে হবে। তাহলে এটা নেগেটিভ করা যে সাধারণ নিয়মটা হলো, সেটা হচ্ছে বি ভার্বের পরে নো বা নট বসিয়ে দিলে নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়। তাহলে লক্ষ্য করো, এখানে আই হ্যাভ, আইটা হচ্ছে সাবজেক্ট আর হ্যাভটা হলো ভার্ব, আর এটা অবজেক্ট। তাহলে আমরা সূত্রটা কি বললাম বা নিয়মটা কি বললাম, যে বি ভার্বের পরে নো বা নট বসালে কি হবে, নেগেটিভ হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, তাহলে সাবজেক্ট আই লিখলাম। এবার এখানে ভার্ব, বি ভার্ব কোনটা, হ্যাভ, তাহলে এখানে লিখবো আমরা হ্যাভ। তারপরে কি বলা হয়েছে, বি ভার্বের পরে নো বা নট বসাতে হবে। নো কখন বসবে, নাউনের আগে কিন্তু নো বসানো যায়, নাউনের আগে নো। তাহলে এখানে দেখো এ পেন, এটা কিন্তু নাউন, তাহলে আমরা এখানে নো ব্যবহার করতে পারি। আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো পেন, আমার কোনো পেন বা কলম নেই, হয়ে গেল। এরকমভাবে যদি থাকে আই এম ইল, তাহলে এটা আমরা নেগেটিভ কীভাবে করবো, আই তারপরে কি এম, এমটা বিভাগ, এরপরে নট বসিয়ে দিলেই হবে, আই এম নট ইল। হি ইজ রিচ, হি ইজ নট রিচ। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, নেগেটিভ করলে কি হবে, হি ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়। এইভাবে বিভাগের পরে নট বসিয়ে কিন্তু নেগেটিভ করা হয়। এবার যখন আমরা দেখব যে বাক্যে কোনো বিভাগ নেই, বিভাগ যদি না থাকে তাহলে কি করব, যেমন হি রিডস এ বুক, সে বই পড়ে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, রিডস এটা ভার্ব, এটা মেইন ভার্ব, হ্যাঁ মেইন ভার্ব, আর এটা হলো অবজেক্ট। তাহলে এখানে তো বিভাগ নেই, তাহলে আমরা কি করব, নেগেটিভ তো করতে হবে। তাহলে আমাদের এইখানে একটা সূত্র মনে রাখতে লাগবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ ডু অথবা ডাস বি ভার্ব হিসেবে ব্যবহার
করতে হবে। এই ডু ডাজ এগুলোকে কিন্তু ইংরেজি গ্রামারে ডামি ভার্ব বলা হয়। তো লক্ষ্য করো কিভাবে নেগেটিভ করব। হি, এবার কি বলছে ডু অথবা ডাজ। এবার দেখো যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দেখো প্রেজেন্ট কি ইনডেফিনিট টেন্স, সেই জন্য এখানে আমাদের কি করতে হবে ডাজ, এই ডাজটাকে বি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। এবার এরপরে কি করব নট বসাবো নেগেটিভ করার জন্য। তাহলে হি ডাজ নট। এবার আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখব রিড। এই ক্ষেত্রে এসটা আর এখানে বসবে না। কেন এস বসবে না? কারণ এসটা তো আমরা এখানে আগে যুক্ত করে দিয়েছি, ডাজ হয়েছে, সেই জন্য এখানে উইথাউট এস বসবে। হ্যাঁ, এস ছাড়া বসবে। এবার তারপরে হবে এ বুক। এইভাবে করতে হবে। এবার যদি মনে করো এরকম থাকে দে প্লে ফুটবল, তাহলে এখানে লক্ষ্য করো এখানে বন্ধ করবে, প্লে এটা বন্ধ হয়ে যাবে। এটা ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো? এবার আমাদের নিয়ম হলো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, বসালাম, তারপর লক্ষ্য করো এখানে প্লে ভার্ব আছে, এটা মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের পরে তো আর আমরা নট বসাতে পারবো না। আগেই বলেছি নিয়মটা হলো বি ভার্বের পরে নট বসাতে হবে। এখানে বি ভার্ব নেই, রয়েছে মেইন ভার্ব। তাহলে বি ভার্ব হিসাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু অথবা ডাজ দিতে পারবো। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে ডাজ। এবার যেহেতু এখানে দেখো দে সাবজেক্টটা কি প্লুরাল আছে, তাহলে আমাদের ডু নিতে হবে, দে ডু। এবার কি করব নেগেটিভ করার জন্য নট বসিয়ে দিব, নট, দে ডু নট। এবার চলে আসবে মেইন ভার্ব প্লে, তারপর অবজেক্ট ফুটবল, হয়ে গেল। আচ্ছা, এবার পাস্ট টেন্সে কি করব আমরা? এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গেল। এবার পাস্ট টেন্স যদি থাকে, যেমন ধরো আছে হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। তাহলে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে? পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এই যে ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে যেটা আমরা ইউজ করলাম বি ভার্ব হিসেবে, এটা ডিড হবে। কি হবে বললাম? ডিড। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে দেখো হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। তাহলে প্রথমে আমরা বসাবো এখানে হি। এবার কি এটা মেইন ভার্ব আছে, তাই তো? বি ভার্ব নেই, তাহলে পাস্ট টেন্সে আমি কি বলছি বি ভার্ব হিসেবে ডিড নিতে হবে। তাহলে এখানে আমরা ডিড লিখব, হয়ে গেল। এবার নেগেটিভ করতে গেলে এখানে একটা নট বসাতে হবে। তাহলে হি ডিড নট। এবার লক্ষ্য করে দেখো এখানে কি আছে প্লেড। প্লেডটা কি? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা, যেহেতু আমরা বি ভার্ব হিসেবে এখানে ডিড ইউজ করলাম, সেজন্য এখানে কিন্তু এই মেইন ভার্বটা বেস ফর্মে বা রুট ফর্মে বসবে। এবার প্লেড ভার্বের রুট ফর্ম হচ্ছে প্লে, ঠিক আছে? এই ইডিটা কিন্তু আর বসলো না, কারণ আগে আমি এখানে ডিড নিয়েছি, এটা পাস্ট টেন্সে চলে এসছে, সেজন্য ওখানে আর ইডি দিতে হবে না। তারপর ফুটবল, এইভাবে নেগেটিভ করতে হয়। আচ্ছা, এবার যদি মনে করো তুমি ফিউচার টেন্স থাকে, ফিউচার টেন্সের ক্ষেত্রে কি করতে হবে ওটাও দেখিয়ে দেই।
ধরো আছে আই শ্যাল বি এ ডক্টর। আরেকটা ধরো আছে হি উইল রিড এ বুক। দেখো এখানে শ্যাল বি এটা বিভাগ, আর এখানে এই যে উইল বি এটা, এখানে রিডটা হচ্ছে মেইন ভার্ব, উইলটা হচ্ছে বিভাগ। আচ্ছা, ফিউচার টেন্সে কি করতে হবে, এই শ্যাল অথবা উইল থাকলে এদের পরে নট বসিয়ে নেগেটিভ করতে হয়, নট বসিয়ে নেগেটিভ করতে হয়। তাহলে প্রথমটা কি হবে আই, এবার দেখো শ্যাল, কি বলছি শ্যাল বা উইলের এদের পরে নট বসাতে হয়, তাহলে এখানে শ্যালের পরে লিখবো নট, আই শ্যাল নট বি এ ডক্টর, হয়ে গেল। এবার পরের সেন্টেন্সটাতে কি করব, এখানে দেখো রয়েছে হি উইল রিড এ বুক, এখানেও হি উইল বলেছি, উইল শ্যাল বা উইলের পরে নট বসালে নেগেটিভ হয়, তাহলে এখানে নট বসাও, তারপরে হবে মেইন ভার্ব রিড এ বুক। এইভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। আচ্ছা, তাহলে তোমরা সিলেবাস অনুযায়ী পড়াশোনা বাড়িতে ভালোভাবে করবে, আর টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো আছে, টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে এগুলোর উপরে খুব জোর দেবে, ট্রান্সলেশনের উপরে জোর দেবে। হ্যাঁ, যেমন বাংলা থেকে ইংরেজি করা, ইংরেজি থেকে বাংলা করা, এগুলো খুব ভালোভাবে করবে। আজকে ক্লাস এই পর্যন্তই।